সদ্য প্রকাশিত একটা ভিডিও ফুটেজ সেটা প্রকাশ করেছে বিবিসি এবং তারপর তাই নিয়ে বিবিসি এবং অন্যান্য অনেকেই প্রতিবেদন লিখেছেন। সেইখানে দেখা যাচ্ছে যে ইসরায়েলের সৈন্যরা প্যালেস্তাইনের একটি 14 বছরের ছেলেকে গুলি করে মারছে। তা সে তো হতেই পারে, প্রায় তো গুলি টুলি করে মারে, এতে আর আশ্চর্যের কি আছে। কিন্তু এটার বিশেষত্ব এই যে ছেলেটিকে দুটো গুলি করা হয়েছে বোধহয়, তারপর 45 মিনিট ধরে ছেলেটি ছটফট করেছে, তোড়পে তোড়পে মরেছে, তার রক্তপাত হয়েছে। সেইটা ইসরায়েলের 14 জন সৈন্য তাকে ঘিরে দাঁড়িয়ে দেখেছে, বা বলা যেতে পারে তাড়িয়ে তাড়িয়ে চেখেছে, খুব ক্যাজুয়াল ভঙ্গিতে। কেউ পায়চারি করছে, ছেলেটার কাছে কেউ দাঁড়িয়ে আছে, ছেলেটা মাঝে মাঝে ওলট পালট খাচ্ছে, মাঝে মাঝে উঠে বসছে, হাত নাড়িয়ে নাড়িয়ে সাহায্য চাইছে। একবার তার টুপিটা সৈন্যদের দিকে ছুঁড়ে দিচ্ছে বোধহয় দৃষ্টি আকর্ষণ করার জন্য, সৈন্য আবার সেটাকে লাথি মেরে তার দিকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এই সমস্তটা লোককে একটুখানি স্তম্ভিত করেছে, কারণ এখানে মনে হচ্ছে প্রকল্পটা শুধুমাত্র খুন করা নয়, সেই খুনটাকে দিব্যি আস্বাদন করা। যে কিরকম দেখো, 45 মিনিট ধরে লোকটা ছটফট করতে করতে মরছে। ছেলেটা গুলি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মা খবর পেয়ে দৌড়তে দৌড়তে এসেছেন, তাকে কাছে আসতে দেওয়া হয়নি। কিছুক্ষণের মধ্যে একটা অ্যাম্বুলেন্স এসছে, সেই অ্যাম্বুলেন্সের কোনো কর্মীকে কাছে আসতে দেওয়া হয়নি। তার কিছুক্ষণ পর আবার একটা অ্যাম্বুলেন্স এসছে, তারও কোনো কর্মীকে কাছে আসতে দেওয়া হয়নি। মানে সোজা কথা, এখানে একটা প্রদর্শনীর ব্যাপার আছে যে আমরা একে খুন করছি, আমাদের সামনে এই চমৎকার ছটফট করতে করতে মরবে, আমরা সেটা দাঁড়িয়ে দেখব, এবং তুমি এই ছেলেটির আত্মীয়ই হও আর এমনি একজন মানুষ হিসেবে তাকে বাঁচাতেই আসো, আমরা তোমাকে কোনো কাজ করতে দেব না, তোমাকেও আমরা বাধ্য করব দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মৃত্যুটা দেখতে। এবার ইসরায়েলের সৈন্যবাহিনীর নিয়ম হচ্ছে, যদি ছোট ছোট ছেলে পুলেও তাদের কারোর দিকে পাথর ছোঁড়ে তাহলে তারা গুলি করতে পারে। এই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর একজন সৈন্য এসে এই ছেলেটির পাশে, যখন ছেলেটি ছটফট করছে, একটা পাথর রাখছে এবং তারপর ছবি তুলছে, এবং পরে এরা বলেওছে যে আমার দিকে পাথর ছুঁড়েছিল। ছেলেটির মা বলছেন যে কোনো রকম ভাবেই পাথর ছোঁড়েনি, বোঝাই যাচ্ছে তাকে একটা মিথ্যে অভিযোগ করা হবে বলে একজন সৈন্যই পাথরটা তার পাশে গিয়ে রাখছে। মৃতদেহটাও ছেলেটিকে 45 মিনিট পর একটা মিলিটারি গাড়ি করে নিয়ে চলে যাওয়া হয়েছে। কেউ জানে না সে কি আগেই মারা গেছিল না তার পরে মারা গেছে, মৃতদেহ দেওয়াও হয়নি। এবার এটা নিয়ে এখন একটু হইচই চলছে। এতে একটা কথা বোঝা যায় যে ঠিক আছে, একটা যুদ্ধ হবে, সেখানে তো সৈন্যবাহিনী অনেক লোককে মারবে, আমরা জানি যে প্রচুর নিরপরাধ নিরীহ মানুষ মারা যাবেন, ওটাকে ধরে নেওয়া হয়। কিন্তু ইসরায়েল তার সেনাবাহিনীকে বোঝাতে পেরেছে যে প্যালেস্টাইনের মানুষরা ঠিক মানুষ নয়। যেমন নাৎসিরা বোঝাতে পেরেছিল বহু জার্মানকে যে ইহুদিরা মানুষ নয়, তা নইলে কনসেন্ট্রেশন ক্যাম্পে চাকরি করা একটা লোক কি করে বাড়ি ফিরে এসে হাত মুখ ধুয়ে বেটোফেনের রেকর্ড শুনছে, বউয়ের সঙ্গে গল্প করছে, বাচ্চাকে আদর করছে, কি করে এই জিনিস সম্ভব হয়? কারণ তারা মনে করছে যে উই পোকার মতন বা আরশোলার মতন বা গোখরো সাপের মতন যদি ইহুদিদের বিলুপ্ত করি তাহলে আমি কোনো অপরাধ করছি না, আমি পৃথিবীটাকে আরো পরিচ্ছন্ন করছি মাত্র। নিশ্চয়ই ইসরায়েলের সৈন্যদের এরকম একটা চেতনা জাগ্রত হয়েছে, তা নইলে কেউ একটা ছোট্ট 14 বছরের ছেলেকে গুলি করে তারপর তার মৃত্যুটাকে এইভাবে উপভোগ করে না। সেই লোকটা ছটফট করতে করতে মরছে আর আমি পাশে দাঁড়িয়ে ক্যাজুয়াল ভঙ্গিতে দেখছি, নিজেদের মধ্যে গল্প করছি, এই জিনিসটা ঘটে উঠতে পারে না। এই জিনিসটা মানে ইসরায়েল বেশ কিছু মানুষের মধ্যে চারিয়ে দিতে পেরেছে। সেই ইসরায়েলে গিয়ে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে ফেব্রুয়ারি 2026 তারিখে বক্তৃতা দেন, ইসরায়েলের পার্লামেন্টে বক্তৃতা দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে আমাদের পূর্ণ সমর্থন ইসরায়েলের প্রতি আজ এবং আজকের পরেও চিরকাল থাকবে। এবং সেখানে তিনি নিন্দে করেছেন হামাসের আক্রমণের। সত্যিই তো হামাস একটা উগ্রপন্থী হানা করেছিল ইসরায়েলে 2023 সালের 7ই অক্টোবর, সেই তারিখ বলে মোদী বলেছেন যে উগ্রপন্থাকে কোনোভাবেই সমর্থন করা যায় না, উগ্রপন্থার পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না। একদম ঠিক কথা বলেছেন। হামাস ইসরায়েলের 1195 জনকে মেরেছিল, 251 জনকে বন্দি করেছিল। তারপর তো গাজার যুদ্ধ শুরু হয়েছে। আজ অব্দি ইসরায়েলের 21শে ফেব্রুয়ারি 2026 তারিখ অব্দি যে হিসেব, তাতে 2039 জন মারা গেছেন, অত্যন্ত দুঃখজনক। প্যালেস্টাইনের মারা গেছেন 73,188 জন। তাহলে নিশ্চয়ই উগ্রপন্থার নিন্দে আমি করব, নিশ্চয়ই হামাসের হানার নিন্দে আমি করব, কিন্তু 2039 জন মারা যাওয়ার শোক যেমন প্রচন্ড,
তেমনি ৭৩,১৮৮ জন মারা যাওয়ার শোকও তো আছে। সেইটাকে পুরোপুরি উপেক্ষা করে আমি একটা বক্তৃতা দেব, তাতে হাততালি পাবো, সবাই আমাকে বলবে তোমার কোনো তুলনা নেই, এইটে হজম করে নেওয়া আবার একটু শক্ত। তা মোদি এই কাজ করেছেন কেন? নিশ্চয়ই ভারতের সুবিধা হবে বলে। তার নিশ্চয়ই মত, এবং এই কেন্দ্রীয় সরকারের ভারতের তাদেরও নিশ্চয়ই মত যে দেশের স্বার্থ যাতে সিদ্ধ হবে সেটাই ঠিক, সেটাই সুনীতি, আমি সেটাই করব, সেটাই দেশপ্রেম। তা এ বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের 1908 সালে লেখা একটা চিঠির কয়েকটা বাক্য পড়ি। সেই চিঠিটা অনেক বড়, তার মধ্যে কিছুটা আমি এদিক ওদিক থেকে নিয়ে পড়ব। ব্যক্তি বলো আর জাতিই বলি, কোনো আকস্মিক কার্য উদ্ধারের জন্য যদি নিজের ক্যারেক্টার নষ্ট করতে থাকে তবে মূলধন খুইয়ে বসে দেউলে হবার পথে যায়। সংসারের সমস্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, প্রবৃত্তির সমস্ত উত্তেজনার মধ্যে, প্রয়োজনের সমস্ত প্রলোভনের মধ্যে এই একটি হাল অটলভাবে চেপে ধরে থাকতেই হবে যে লাভই হোক আর ক্ষতিই হোক, বাঁচি আর মরি, ধর্মকে, ভূমাকে অর্থাৎ শ্রেষ্ঠতম সত্যকে, মহত্তম মঙ্গলকে সর্বান্তঃকরণে স্বীকার করবই। দুর্বলতা বশত তার থেকে ভ্রষ্ট হতে পারি, কিন্তু স্পর্ধা করে কোনোদিন যেন এ কথা মনে চিন্তাও না করি যে ধর্ম চুলোয় যাক, দেশকে আমি বড় করে তুলব, দেশের জন্য চুরি করব, ডাকাতি করব, অন্যায় করব। দৈশিকতা ব্র্যাকেটে পেট্রিয়টিজম আমাদের আত্মাকে চরম আশ্রয় দিতে পারবে না। আমি মনুষ্যত্বকে বরণ করে নিয়েছি, আমি হীরের মূল্যে কাঁচ কিনব না। স্পষ্টত রবীন্দ্রনাথ এখানে ধর্ম বলতে মানুষের ধর্মকে বোঝাচ্ছেন। তিনি যা বলছেন তা হলো এই যে আমার দায়টা ন্যায়ের কাছে, আমার দায়টা মানবিকতার কাছে। আমি আমার দেশের স্বার্থ সিদ্ধ হবে বলে অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারবো না, অন্যায়কারীকে আলিঙ্গন করতে পারবো না। তা রবীন্দ্রনাথ তো বিলুপ্ত, রবীন্দ্রনাথের লেখা কেউ পড়ে না, পড়লেও বোঝে না, বুঝলেও মানে না, মানতে হবে না, আলোচনা করতে হবে, তাকে আলোচনা করে না। আমরা এখন কি বলি যে আমি যুদ্ধবাজ রাষ্ট্রের কাছ থেকে তেল কিনবো কারণ আমি সেটা সস্তায় পাচ্ছি। কেউ যদি কিছু বলতে আসে আমরা বলি তুমি তো ভণ্ড, তুমিও তো তেল কিনছো। হ্যাঁ, সে ভণ্ড, কিন্তু আমি কি, তার জবাব আমি দিতে পারছি না। যখন আরো বড় মস্তান আমাকে হুমকি দিচ্ছে তখন আমি তেল কেনাটা কমাচ্ছি। আমি আফগানিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছি যে আফগানিস্তান নারী বিরোধী, নারী অত্যাচারকারী। কেন? আমার তাতে সুবিধা হয়। ইসরায়েল একটা যুদ্ধবাজ মারকুটে রাষ্ট্র, কিন্তু আমি তার পার্লামেন্টে কি বলছি, যা করেছো তুমি বেশ করেছো। কেন? কারণ তাতে আমার সুবিধা হবে। তা আমি যদি একটা লোককে দেখি যে একজন খুনি প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখে কারণ তার সুবিধে হয়, একজন ধর্ষক বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখে কারণ তার সুবিধে হয়, তাহলে আমি লোকটাকে কি বলবো? আমি লোকটাকে বলবো আসলে তোমার কোনো নীতি নেই। তুমি বলছো যেখানে আমার স্বার্থ সিদ্ধ হবে সেখানে আমি যাব, সেখানে আমি আমার স্বার্থ সিদ্ধ করবো যেভাবে হোক, সেটাই আমার নীতি। তার মানে আসলে তুমি নীতিহীন, তুমি একজন সুবিধেবাদী। শুধুমাত্র যেখানে তোমার সুবিধে হয় সেখানে তুমি যাও, যার সঙ্গে মিশছো, যার সঙ্গে হাত মেলাচ্ছ, যার কাঁধে কাঁধ মেলাচ্ছ, যাকে প্রশংসা করছো, সেই লোকটা ন্যায় করছে না অন্যায় করছে সে বিষয়ে তোমার কোনো রকম মাথা ব্যথা নেই। আজকাল এটাকেই দেশপ্রেম বলা হচ্ছে, আজকাল এটাকেই হাততালি দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। খুব ভালো কথা, কিন্তু কোনো কোনো উদ্ভট সমন্বয়ে আমরা তো ওই যে 14 বছরের ছেলেটা ছটফট করছে, তার গা থেকে রক্ত ঝুঁঝিয়ে পড়ছে, সে আকুল হয়ে সাহায্য চাইছে, তার মা একটু দূরে দাঁড়িয়ে আছেন, অ্যাম্বুলেন্স বলছে আমাদের যেতে দিন, আমরা ছেলেটাকে বাঁচাবো, এবং বাঁচাতে দেওয়া হচ্ছে না, এবং ক্যাজুয়াল ভঙ্গিতে সৈন্যরা দেখছে যে কি সুন্দর লোকটা মরে যাচ্ছে। এর সঙ্গে রবীন্দ্রনাথের এই চিঠিগুলো লাইনের একটা ভয়েস ওভার, বা যে রবীন্দ্রনাথ পড়েনি তার মনে যে প্রশ্নগুলো জেগেছে সেই প্রশ্নগুলো, সেই কথাগুলো কেউ তো জুড়ে দিতে পারে। তখন প্রশ্নহীনভাবে এই দেশপ্রেমকে মেনে নেওয়াটা হয়তো খুব একটা সহজ হয় না। তখন ওই ছবি আর এই বাক্য এগুলোর সমন্বয়ে দেশপ্রেমের এই 2 2 4 সমীকরণটা মেনে নেওয়া হয়তো ক্রমশই শক্ত হয়ে পড়ে।